আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। খুলনায় এনসিপির বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত 17 জন গ্রেপ্তার, ভিডিও ফুটেজ দেখে 31 জনকে শনাক্ত। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় পেশাজীবীদের নিন্দা, গণতন্ত্রের ওপর আঘাত বললেন মির্জা ফখরুল। হাদি হত্যাকাণ্ডে 24 ঘণ্টার মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি, বিচার না করে নির্বাচন নয় বলে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি। এবং লালমনিরহাটে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ কম্বল বিতরণ, টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদার গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা 11:15টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গাজী মেডিকেল কলেজের কাছে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, বেলা আনুমানিক 11:15 মোতালেব শিকদার সোনাডাঙ্গা আবাসিক এলাকা দিয়ে যাচ্ছিলেন। সে সময় তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। আহত মোতালেব শিকদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানিয়েছে, মোতালেবকে সার্জারি বিভাগের অধীনে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের নিন্দা জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। রাজধানীতে প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এতে কেবল গণমাধ্যম নয়, গণতন্ত্রের ওপরও আঘাত এসেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সহিংসতা মোকাবেলার আহ্বান জানান তিনি। সাদি মাহমুদ জানাচ্ছেন। গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের যৌথ প্রতিবাদ সভা। যোগ দেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। মত প্রকাশের স্বাধীনতার জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে লড়াই করার আহ্বান জানান বক্তারা। অগণতান্ত্রিক শক্তিসমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। আপনারা এখানে, আপনাদের সঙ্গে আমরা আছি, আমাদের সঙ্গে আপনারা থাকবেন। এখন তো দেয়ালে পিঠ থেকে গেছে, প্রতিবাদ শুধু না, প্রতিরোধ করব আমরা। কিন্তু আজকে দেশের ভিতরে মানুষের নিরাপত্তা সংকটের সম্মুখীন, সেই জায়গায় সরকার কি করছে, এই প্রশ্ন আমার। ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে রুখে দেওয়ার কথা বলেন রাজনৈতিক নেতারা। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে, কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। তাই আমি আমার অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। সবার প্রতি এই আহ্বানটাই থাকবে যে জুলাই গণ অভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র অ্যালাউ করব না, এবং কোনো কিছুর নামেই এই ধরনের ঘটনা, মিডিয়ার উপর আক্রমণ, প্রতিষ্ঠান ভাঙচুর, যেটা আইনের শাসনকে ব্যাহত করবে, এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে
তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রতিবাদ সভার পর দেশের সব ধরনের সহিংসতা বন্ধ ও দ্রুত বিচারের দাবিতে সোনারগাঁও হোটেলের সামনে মানববন্ধন করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার ও ভিডিও ফুটেজ দেখে 31 জনকে শনাক্ত করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ঘটনার সময় বড় ধরনের সহিংসতা ও হতাহত এড়াতে অ্যাকশনে যায়নি পুলিশ। নগরবাসীকে সব ধরনের নিরাপত্তা দিতে ডিএমপি সক্ষম বলেও দাবি করেন তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাওড়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। একই রাতে ধানমন্ডিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও শুক্রবার রাতে তোপখানা রোডে উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তবে হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা নিতে রাজি নয় পুলিশ। পাবলিক ছিল 4-5 হাজারের মতো। এখানে আমার 50 জন 100 জন ফোর্স নিয়ে অ্যাকশনে গেলে আমার পুলিশের এবং পাবলিকের বোথ সাইডে ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা ছিল। এই সম্ভাবনায় আমাকে পরিস্থিতি বিবেচনা, অনেক সময় আমার স্থানকাল পাত্র ভেদে আমাকে অ্যাকশনটা নিতে হবে। আমি ইচ্ছা করলেই সব জায়গায় ফায়ার ওপেন করতে পারবো না। গুলির আগে যে স্টেজ, আমি টিয়ার সেল মারা, গ্যাস মারা, সাউন্ড গ্রেনেড মারা, ওইখানে সেই অবস্থা ছিল না। আমার পুলিশের ক্যাজুয়ালিটি হইতো। দেশ বিদেশ থেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার উস্কানি দিয়েছে তাদের আইনের আওতায় আনার বিষয়েও সদুত্তর দেয়নি ডিএমপির অতিরিক্ত কমিশনার। যারা এই ফেসবুক, অনলাইন ইত্যাদি বিষয়ে উস্কানি দিয়ে এইটাকে অ্যাক্সিলারেট করছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, দেন এই যে দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত করার জন্য যারা চক্রান্ত করতেছে, তাদের বিরুদ্ধে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের 6-1 ধারায় একটা মামলায় অনেকগুলো আইন নিয়ে আমরা মামলাটা নিছি। অনেক চিন্তা। প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা 4 থেকে 500 জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সন্ত্রাস বিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভায় তিনি ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডে সম্পৃক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন নিয়ে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যায় সম্পৃক্তদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি 2টি জাতীয় দৈনিক ও 2টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে 3 জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারে 24 ঘণ্টার মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং FBI ও স্কটল্যান্ড ইয়ার্ড সহ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেয়ার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের বলেন, নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে। হাদির হত্যাকারীদের শাস্তি নিশ্চিতে সরকার কেন অসহায় তার জবাব প্রধান উপদেষ্টাকে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে পরবর্তী কর্মসূচি জানানোর কথা বলে ইনকিলাব মঞ্চ। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না। বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজনে আপনারা এর সাথে যুক্ত করে একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা
সহকারী উপদেষ্টা, আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণেই আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে। সুতরাং প্রত্যেককেই এর জবাবদিহি নিশ্চিত করতে হবে। গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে। ফাজলামি করেন মিয়া। পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন, এর আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিগত 3 নির্বাচনের আস্থাহীনতা কাটবে। বর্তমান পরিস্থিতি ভোট উৎসবে বাধা নয় এবং ভোটের দিন যত এগিয়ে আসবে আইনশৃঙ্খলা তত ভালো হবে বলে মন্তব্য করেছেন তিনি। পোস্টাল ভোটার ব্যালট ও আনুষঙ্গিক প্রস্তুতির জন্য নিয়োজিত সংস্থা তেজগাঁও মেল প্রসেসিং সেন্টার পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, দেশবাসী নির্বাচন চায়, এসির প্রতি মানুষের আস্থা আছে, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, সব ভয় কেটে যাবে। 54 বছরের প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে পোস্টাল ভোট মডেল হয়ে থাকবে। পোস্টাল ব্যালট নিবন্ধন সিস্টেমের অসুবিধা ও সাইবার অ্যাটাক হয়েছে, বিশেষজ্ঞরা সমাধান করেছে বলেও উল্লেখ করেন সিইসি। যত চ্যালেঞ্জই ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করে এগিয়ে এসছি, এ পর্যন্ত এগিয়ে আসছি। বাকিটাও ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ। যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি, আমরা তো হাল ছাড়ি নাই, আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। এবারে অন্যান্য সংবাদ। শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাট ও চুয়াডাঙ্গার জনজীবন। উত্তরের জেলার লালমনিরহাটে সকাল 6টায় লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 11.3 ডিগ্রি সেলসিয়াস। শীতে দুর্ভোগ পোহাচ্ছেন জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বেশি সমস্যায় পড়েছেন শিশু ও বৃদ্ধরা। দুপুর 12টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা। কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চুয়াডাঙ্গা। 3 দিন ধরে সূর্যের দেখা নেই। জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস। দ্রুত তাপমাত্রা কমার কারণে জনদুর্ভোগ বেড়ে গেছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। বয়স্ক ও শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। দেশের উত্তরাঞ্চলে জেঁকে বর্ষার শীতে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের পাশাপাশি প্রান্তিক জনজীবনে নেমেছে স্থবিরতা। এমন পরিস্থিতিতে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী অধ্যুষিত দুর্গম শৌলমারী চরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ঔষধ ও কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে এই জনপদের টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রানীর রিপোর্ট। হিমালয়ের তুলনামূলক নিকটে হওয়ায় উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। আবহাওয়ার তথ্য বলছে, লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। জেলার কালীগঞ্জের তিস্তা ও ধরলা নদী অববাহিকার বিচ্ছিন্ন বিস্তীর্ণ চর শৈলমারী। জলবায়ু পরিবর্তন ও ঋতুচক্রের পালাবদলে নদী ভাঙন, বন্যা, অসময়ে বৃষ্টিসহ বাড়তি তাপমাত্রার মতো দুর্যোগ এই জনপদের স্বাভাবিক চিত্র। সীমাবদ্ধ অর্থনীতির শৈলমারী চরে জীবিকা যুদ্ধের বিপরীতে শীতজনিত রোগশোক দুর্ভোগ বাড়িয়েছে স্থানীয়দের। সুবিধাবঞ্চিতদের স্বস্তির বার্তা দিতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা ও ওষুধের পাশাপাশি কম্বল বিতরণ। ওষুধ পাচ্ছি, তাছাড়া কম্বল পাচ্ছি, যে মানুষ দিচ্ছে তার সাথে দোয়া করবো 100 বার। কম্বল পাচ্ছি, ঔষধ পাতি পাচ্ছি। যারা দিল তাই ধরে আল্লাহর রহমত করে। তারপর হ্যাঁ, যাই হোক, আল্লাহ ভাগ্যে থুইছে পাচ্ছি। চর অঞ্চলে আমরা কিছু পাই না, এবার পাইছি। বেতাতে পাচ্ছি না, ঔষধ পাচ্ছি। ঔষধ থেকে শুরু করে কম্বল, শীতের এরকম দ্রব্য পাইলাম। এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। যারা চিকিৎসা অভাবে, চিকিৎসা কেন্দ্রের অভাবে চিকিৎসা নিতে পারে না, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, অসুস্থ রোগদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা এই এলাকার মানুষ কৃতার্থ, আমরা ধন্যবাদ জানাই। কম্বল এবং
ওষুধপত্র চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে অনেক দিয়েছেন, অনেক লোক এসেছে। এখানকার লোক আমরা সকলেই আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই চরটা এত দুর্গম যে আমরা যতটুকু পারলাম দিলাম, এর পাশাপাশি যদি আরও কোনো দাতা সংস্থা বা কোনো সরকারি প্রতিষ্ঠান, যদি কোনো এনজিও প্রতিষ্ঠান এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য বিশাল উপকার হবে। শৌলমারী চরের আর্থসামাজিক প্রেক্ষাপট বলছে একদিকে যেমন উর্বর মাটিতে প্রচুর ফসল ফলছে, অন্যদিকে তিস্তার ভাঙন ও বন্যা কেড়ে নিচ্ছে সেই সম্পদ। চরের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং স্থায়ী বাঁধ নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। উচ্চশিক্ষা সহ ৮ দফা দাবিতে রাজধানীর শ্যামলীতে শিশুমেলা অবরোধ করে কর্মসূচি পালন করছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সকাল থেকেই কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। তারা বলছে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়া হলেও কাজ হয়নি। সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে বলে জানান তারা। শীতের শুরুতেই বরগুনার পায়রা বিষখালী নদীর মোহনা ও তালতলির আশার চর জুড়ে নেমেছে ব্যস্ততার মৌসুম। দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক ও বিষমুক্ত উপায়ে চলছে শুটকি উৎপাদন। শুটকি শিল্পকে অবলম্বন করেই টিকে রয়েছেন স্থানীয়রা। বরগুনা সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 9 বছরের শিশুর হাতে জীবনের হিসেব নিকেশ। রায়হান বয়স মাত্র 9, তবুও বড়দের মতোই কাঁধে তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব। ছনবুনিয়ার শুটকি পল্লীতে তার দিনের শুরু ভোরের আলো ফোটার আগেই। পরিবারকে আর্থিক সংকট থেকে উদ্ধার করতে শীতের মৌসুমেই তারা ছুটে আসেন শুটকির দুনিয়ায়। আমারও অভাবের পিনে পড়াশোনা করতে পারি না, কিন্তু পড়াশোনা করতে মন চায়। পয়সা থাকলে তো কেউ দেবে না, তাই কাজ করতে আইছি। বরগুনার নিদ্রা ও আশাচর দেশের অন্যতম বৃহত্তর শুটকি উৎপাদন কেন্দ্র। শীত নামতেই এখানে জমে উঠে শুটকি প্রক্রিয়াজাতের উৎসবমুখর ব্যস্ততা। এখানকার স্থানীয়দের জীবিকার প্রধান অবলম্বন এই শুটকির শিল্প। ভালো করে ধুই, এমনি পেড়া হালাই, আষ্টে হালাই, হালাবার পর এই মাছটা শুটকি করা হয়। যেভাবে ভালো হয় খাওয়ার মাছ খাওয়ার মতোই শুকাই, এবং এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তা আমার রিজিক বন্ধ হয়ে যাবে। আমরা এই ব্যবসা করেই খাই, এইটাই আমরা করতেছি। একটি মাঝারি আকারের শুটকি আঙিনায় প্রতিদিন কাজ করেন 30 থেকে 150 জন শ্রমিক। এদের প্রায় 60% নারী। 10 থেকে 12 লাখ টাকা আপনার কর্মচারী বেতন টেতন এগুলো লাগে, তাই আমার 15 লাখ টাকা বেচলে আমাকে 2-3 লাখ টাকা থাকে। এই 3-4 মাস আর কি ভালো চলি, এই কাজকর্ম করি। এরপর তো মনে করেন এবার আমাকে 4-5 মাস কষ্ট হয়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই 5 মাসই শুটকির মৌসুম বলছে জেলা মৎস্য বিভাগ। তো এটা যদি আমরা আরো ভালো পৃষ্ঠপোষকতা দিতে পারি এবং শুটকির গুণগত মান উন্নত করতে পারি, আমার ধারণা এটা আমরা 50 কোটি টাকা তো নিয়ে যেতে পারবো এদের এই বাজার মূল্যটা। বরগুনার আশারচর ও নিদ্রা শুটকি পল্লী আজও হয়ে আছে মানুষের জীবিকার প্রধান ভরসা। আল মুকসিদ, চ্যানেল আই। কক্সবাজারে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে সৈকত ও আশপাশের এলাকায় ভাঙন। বিলীন হচ্ছে একের পর এক ঝাউবন। এতে পরিবেশ প্রতিবেশ বিপন্নের পাশাপাশি হুমকিতে পর্যটন শিল্প। জলবায়ু পরিবর্তনের বিরূপ অভিঘাত, নদীর মোহনা দখল, অবৈধ স্থাপনা নির্মাণ সহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ডকে দায়ী করছেন পরিবেশবিদরা। কক্সবাজার থেকে সররাজম মানিকের রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রতি বছর সৈকতের ঢল নামে লাখো পর্যটকের। সম্প্রতি কক্সবাজার শহরের নাজিরার টেক থেকে শুরু করে টেকনাফের শাহপুরের দ্বীপ পর্যন্ত সৈকতের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিয়ত বাড়তে থাকা ভাঙন তীব্রতায় সৈকতের সৌন্দর্য যেমন হারাচ্ছে, তেমনই বিপন্ন হচ্ছে ঝাউবন সহ আশপাশের জনপদ ও স্থাপনা। হুমকিতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য। যত্রতত্র স্থাপনা ও সৈকতের কাছে বহুতল ভবন নির্মাণ, নদীর মোহনা দখলে বৃদ্ধি পাচ্ছে ভাঙন। 300 মিটারের মধ্যে কোনো ধরনের স্থাপনা না করার কথা থাকলেও আমরা দেখছি প্রতিনিয়ত বিভিন্ন সংস্থার দুর্নীতির মাধ্যমে এখানে 300 মিটারের মধ্যে স্থাপনা, এমনকি হাইরাস স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ইট কংক্রিট দিয়ে আমরা কৃত্রিমভাবে এই
ঠেকানোর চেষ্টা করি, যেটা আসলে কখনো সম্ভব হবে না। প্রকৃতিকে প্রাকৃতিকভাবে ঠেকানোর প্রয়োজন। বিভিন্ন গাছপালা রোপণ করে, শেকড় জাতীয় গাছপালা রোপণ করে। সমুদ্র ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। পানি সহ সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সাথে বসে দ্রুত এই ভাঙ্গন প্রতিরোধে আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। বিশ্ব ঐতিহ্যও গুরুত্বপূর্ণ প্রকৃতির দান কক্সবাজার সমুদ্র সৈকত। ভবিষ্যতের নিরাপদ দেশ বিনির্মাণে পরিবেশ বান্ধব উপায়ে সমুদ্র ও সৈকত রক্ষায় বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। সাগরের করাল গ্রাসে ভেঙে যাচ্ছে সমুদ্র সৈকতের এই ঝাউবাগান সহ সৈকতের বিভিন্ন এলাকা। পরিবেশবিদরা বলছেন পরিবেশ বান্ধবভাবে এগুলোকে মোকাবেলা করতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খুলনা এনসিপির বিভাগীয় প্রধান মোতালেব শিকদার গুলিবিদ্ধ, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এ পর্যন্ত 17 জন গ্রেপ্তার, ভিডিও ফুটেজ দেখে 31 জনকে শনাক্ত। গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলায় পেশাজীবীদের নিন্দা, গণতন্ত্রের ওপর আঘাত বললেন মির্জা ফখরুল। হাদি হত্যাকাণ্ডে 24 ঘণ্টার মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি, বিচার না করে নির্বাচন নয় বলে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি। এবং লালমনিরহাটে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্যে চিকিৎসা, ঔষধ, কম্বল বিতরণ। টেকসই উন্নয়ন নিশ্চিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।